তো এই সাবজেক্টটি যে কারণে ইম্পর্টেন্ট সেটি তোমরা জানো যে আসলে আমরা মাইক্রোবায়োলজিতে 6টা গ্রুপের মাইক্রো অর্গানিজম স্টাডি করে থাকি। এর মধ্যে একটি ব্যাকটেরিয়া, একটি ভাইরাস, একটি ফাঙ্গাস, আর একটি মাইক্রোপ্লাজমা, একটি রিকেটশিয়া এবং একটি ক্লামাইডিয়া। আমাকে শুনতে পাও কিনা? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এই 6টি গ্রুপের মাইক্রো অর্গানিজমের মধ্যে ভাইরাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কারণে গুরুত্বপূর্ণ সেটি হলো যে পৃথিবীতে যতগুলো ডেডলি ইনফেকশাস ডিজিজ আছে সেগুলো মূলত ভাইরাস দিয়ে হয়, যার কারণে এই ভাইরোলজি খুবই গুরুত্বপূর্ণ। তো এখন দু একটি উদাহরণ দেই। তোমরা জানো যে জলাতঙ্ক নামে একটি রোগ আছে, যেটা রেবিস বলি আমরা ইংরেজিতে। এই রেবিস যদি কারো হয়ে যায় তাহলে মৃত্যুই তার একমাত্র হলো পরিণতি। এটাতে চিকিৎসা দিয়ে আমরা ফেরাতে পারি না। আচ্ছা, এছাড়া তোমরা কিছু রোগের নাম জানবা, যেমন এবোলা আফ্রিকাতে। এবোলা একটি ডেডলি ডিজিজ। আমাদের দেশে গত কয়েক বছর ধরে ডেঙ্গুর খুব মারাত্মক প্রকোপ আমরা দেখতে পাচ্ছি। এছাড়া তোমরা এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ একটি প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবিলা করতেছি, সেটি হলো কোভিড, করোনা ভাইরাস ডিজিজ 2019। এছাড়াও তোমরা বার্ড ফ্লুর নাম শুনবা। এটা সম্ভবত 1918 সালে প্রায় 4 কোটি মানুষ, ইউরোপেই 4 কোটি মানুষ মারা গেছে। এই শুধু এই এটাকে হিউম্যান ফ্লু বলে আর কি। এটাকে বলা হয় যে তোমার স্প্যানিশ ফ্লু নাকি? স্প্যানিশ ফ্লু। তো এই কারণেই আমরা বলবো যে যতগুলো ডেডলি ডিজিজ রয়েছে সেগুলো মূলত এই ভাইরাসের কারণেই হয়ে থাকে। আরো যে কারণে ইম্পর্টেন্ট সেটি হলো ব্যাকটেরিয়াল ডিজিজ গুলো আমাদের চিকিৎসা করার সুযোগ আছে কোনো কোনো ক্ষেত্রে, সেটা যত ডেডলি ডিজিজেই হোক। তোমরা নাম শুনবা দু একটা, যেমন হলো টিউবারকুলোসিস বা টিবি, যক্ষা, সেটিও আমাদের জন্য খুব মারাত্মক। অ্যানথ্রাক্স, এটিও আমাদের জন্য মারাত্মক ডিজিজ। ব্রুসেলোসিস আছে। এরকম অনেকগুলো মারাত্মক ডিজিজ রয়েছে, বাট এগুলোর কিন্তু চিকিৎসা সম্ভব, কারণ এগুলোর অ্যান্টিবায়োটিক আমরা, অর্থাৎ এটার থেরাপিউটিক কিছু প্রসিডিওর আছে যে আমরা চিকিৎসা করতে পারি। বাট ভাইরাসের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো যে এর কোনো চিকিৎসা, অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা নেই আসলে। তো আমরা যেসব চিকিৎসা দিয়ে থাকি এগুলো সাপোর্টিং ট্রিটমেন্ট। আমরা শুধুমাত্র হলো এটা প্রিভেন্ট করতে পারি থ্রু ভ্যাকসিনেশন। যদি ইফেক্টিভ ভ্যাকসিন থাকে তাহলেই আমরা এই ডিজিজগুলোকে প্রিভেন্ট করতে পারি। আর যে ক্ষেত্রে ইফেক্টিভ ভ্যাকসিন নাই সেক্ষেত্রে ডিজিজ যতটুকু ক্ষতি করার ততটুকুই করবে। আমরা হলো সেখানে কিউরেটিভ কোনো মেজার আমরা নিতে পারি না। তো এনিওয়ে, এই জন্যই ভাইরোলজি খুবই ইম্পর্টেন্ট। এবং আমি বলবো যে থার্ড ইয়ারে তোমার যতগুলো কোর্স রয়েছে এবং ইভেন আমার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের যতগুলো কোর্স রয়েছে তার মধ্যে ভাইরোলজি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাও? জি স্যার। জি স্যার। স্ক্রিনটা দেখতে পাও? জি স্যার। জি স্যার। আচ্ছা, গুড। আমরা আসলে এই ভাইরোলজিতে কি কি স্টাডি করব সেগুলোই আসলে প্রথমে আমাদের জানা থাকা দরকার যে আমরা কি কি ভাইরোলজিতে স্টাডি করব। ঠিক আছে স্যার, ফাইলটা ওপেন হয়নি এখন। হ্যাঁ, ওপেন হয়নি। তোমরা কি স্ক্রিনে আমার না স্যার, তিনটা ফাইল দেখা যাচ্ছে। ফাইল ওপেন হয়নি। ফাইল ওপেন হয়নি? না স্যার। না স্যার, ফাইল আমি তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি। না স্যার, তাই? ফাইল ওপেন হয়নি। আমার স্ক্রিনে যে আমি দেখতে পাচ্ছি
স্ক্রিনটা শেয়ার করবে না। তোমরা দেখতে পাচ্ছ না? না স্যার আমরা দেখতে পাচ্ছি না। শুধু বায়োলজি 3 এগুলো দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, শুধু পিডিএফটা দেখা যাচ্ছে স্যার। শুধু PDF না, হ্যাঁ আমার এটা হলো পাওয়ার পয়েন্ট ফাইল। স্যার ফাইলটা ফাইল আসছে ওপেন না, হয় নাই। এটা ওপেন হয় নাই স্যার। ফাইলটা ওপেন স্যার হয়নি। পুরো স্ক্রিনটা শেয়ার দেন ল্যাপটপের। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার ল্যাপটপের পুরো স্ক্রিনটা শেয়ার দেন। ল্যাপটপের ল্যাপটপের পুরো স্ক্রিনটা শেয়ার দেন। পুরো স্ক্রিনটা শেয়ার দেন স্যার, তাহলে দেখতে পাবো। পুরো স্ক্রিনটা শেয়ার দিব? জি স্যার, জি স্যার। এই ট্যাবটা ক্লোজ করে তারপরে শেয়ার দেন স্যার, তাহলে দেখা যাবে। আচ্ছা দাঁড়াও। দেখতে পাও না না এখনো? না স্যার। না স্যার। কিন্তু আমার ফাইলটা ওপেন না করে আমি এই স্ক্রিনটা কেমনে শেয়ার করব বলো? স্যার ফাইলটা আগে ক্লোজ করেন, তারপরে স্ক্রিনটা শেয়ার দেন, দেন আপনি আবার ফাইলটা ওপেন করেন। আচ্ছা আচ্ছা, তারপরে ফাইলটা ওপেন করব, এই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাও এখন? জি স্যার। পাচ্ছ? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা এখন যাচ্ছে, পুরোপুরি দেখা যাচ্ছে। এখন কি দেখতে পাও আমার ফাইলটা, পাওয়ার পয়েন্ট ফাইলটা? হ্যাঁ হ্যাঁ স্যার এখন পুরোটা দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি, আমি হয়তো প্রপারলি হ্যান্ডেল করতে পারিনি। এখন পাও, স্লাইডটা দেখতে পাও? জি জি স্যার স্যার। এখন দেখা যাচ্ছে। আচ্ছা গুড। তো আমরা আসলে যেটা আমি সাধারণত করে থাকি যে আমাদের আসলে এর কন্টেন্টটা কি আছে ভাইরোলজির, সেটা এক নজরে আমাদের দেখা দরকার। তোমরা যদি স্ক্রিনটা দেখতে পাও, দেখো যে আসলে আমাদের থিওরির পার্টটুকু আমি এখানে ইনক্লুড করেছি। তার মধ্যে হিস্টোরি অফ ভাইরোলজি আছে, ডেফিনিশন, জেনারেল প্রপার্টিজ এন্ড ডিফারেন্সিয়েশন অফ ভাইরাস ফ্রম আদার মাইক্রো অর্গানিজমস। এর পরের যে চ্যাপ্টার, কম্পোজিশন এন্ড ফাংশন অফ ভাইরাল স্ট্রাকচারস, অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস এন্ড এপিটপস। এর পরের চ্যাপ্টার হলো ফিজিক্যাল, কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল প্রপার্টিজ অফ ভাইরাসেস। এর পরের চ্যাপ্টার আছে নোমেনক্লেচার এন্ড ক্লাসিফিকেশন অফ ভাইরাসেস। এছাড়া আছে ভাইরাল জেনেটিক্স, স্কোপ, জেনেটিক ম্যাপ এন্ড ভাইরাল জেনোম অর্গানাইজেশন। পরের চ্যাপ্টার হলো ইনঅ্যাক্টিভেশন এন্ড প্রিজার্ভেশন অফ ভাইরাসেস। এছাড়া আছে পিউরিফিকেশন অফ ভাইরাসেস। এছাড়া আছে রেপ্লিকেশন অফ ভাইরাসেস এন্ড দেয়ার ইফেক্টস অন হোস্ট এট সেলুলার এন্ড মাল্টিসেলুলার লেভেল। এর সঙ্গে সংযুক্ত আছে ব্যাকটেরিওফেজ। এছাড়া আমাদের আছে মলিকুলার ভাইরোলজি আছে, সেখানে ডেফিনেশন এন্ড স্কোপ অফ মলিকুলার ভাইরোলজি, ভাইরাল ডিএনএ এন্ড আরএনএ, পিসিআর, আরটিপিসিআর, জেল ইলেকট্রোফোরেসিস, অর্থাৎ আমরা যে মলিকুলার টেকনিক গুলো ইউজ করে থাকি সেগুলো আছে, পালস ফিল্ড জেল ইলেকট্রোফোরেসিস। এছাড়া হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আছে, সেখানে ক্লোনিং এন্ড জিন এক্সপ্রেশন আছে, হাইব্রিডাইজেশন টেকনিক, এসডিএস ফেজ, এটা তোমরা জানো, ইলাবোরেশন, না জানলে আমি পরে অবশ্যই বলবো। ওয়েস্টার্ন ব্লোটিং, ইমিউনো কেমিলুমিনেসেন্ট অ্যাসে, এপিডেমিওলজি অফ ভাইরাল ইনফেকশন, ট্রান্সমিশন এন্ড রিজার্ভয়ার অফ ভাইরাস, রেজিস্ট্যান্স টু ভাইরাল ইনফেকশন এন্ড ইমিউনিটি। এগুলো নতুন তোমাদের মনে হবে, তবে আস্তে আস্তে পড়বো যখন তখন সহজ। ইন্টারফারেন্স ফেনোমেনন এন্ড ইন্টারফারন, ভাইরাল ভ্যাকসিনস এন্ড কেমোথেরাপি, পারসিস্টেন্ট ইনফেকশন এন্ড স্লো ভাইরাস। আর সবচেয়ে বড় যে চ্যাপ্টারটি সেটি হলো স্টাডিজ অন দি প্রপার্টিজ, কাল্টিভেশন, প্যাথোজেনিসিটি, ট্রান্সমিশন, ইমিউনিটি এন্ড ডায়াগনোসিস অফ ডিফারেন্ট ভাইরাস ফ্যামিলিজ। এই ফ্যামিলিতে এই যে কয়েকটি ফ্যামিলি দেওয়া আছে, এই ফ্যামিলিগুলোর অন্তর্গত আরো অনেকগুলো ভাইরাস রয়েছে। সেই ভাইরাসগুলোর প্রপার্টিজ, কাল্টিভেশন, প্যাথোজেনিসিটি, ট্রান্সমিশন, ইমিউনিটি এবং ডায়াগনোসিস করতে হবে। এই ফ্যামিলিগুলোর মধ্যে আছে প্যারামিক্সোভিরিডি, অর্থোমিক্সোভিরিডি, র্যাপনোভিরিডি, করোনাভিরিডি, রেট্রোভিরিডি, পিকর্নাভিরিডি, রিওভিরিডি, টোগাভিরিডি, ফ্লাভিভিরিডি, বুনিয়াভিরিডি, পিরনাভিরিডি, সার্কোভিরিডি, পক্সভিরিডি, পার্ভোভিরিডি, প্যাফোভাভিরিডি, অ্যাডেনোভিরিডি, হার্পিসভিরিডি ইত্যাদি, ইরিডোভিরিডি।
অফ এনিম্যালস, বার্ডস এন্ড হিউম্যান। এই ভাইরোলজিতে তোমরা জানো যে ব্যাকটেরিওলজিতে আমরা আসলে এই যে 6টা গ্রুপের মাইক্রো অর্গানিজম বললাম, আসলে আমাদের কোর্স যেহেতু অল্প, যার কারণে ব্যাকটেরিওলজির সঙ্গে আমরা মাইকোলজিটা পড়িয়ে নিই, আর ভাইরোলজির সঙ্গে ইনক্লুড করা হয়েছে মাইকোপ্লাজমা, রিকেটশিয়া এবং ক্লামাইডিয়া। বুঝতে পারছো? এটা কিন্তু ভাইরোলজির পার্ট না, কিন্তু আমাদের যেহেতু আর কোর্স নেওয়ার সুযোগ নাই, যার কারণে মাইকোপ্লাজমা, রিকেটশিয়া এবং ক্লামাইডিয়া এই 3 গ্রুপের অর্গানিজম এই ভাইরোলজির মধ্যে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, কন্টেন্টটা তোমরা জানলা। আজকে শুরুর দিন, সামান্য কিছু আসলে তোমাদের সঙ্গে আমি আসলে শেয়ার করব। তো প্রথমে হলো হিস্টোরি অফ ভাইরোলজি। তো আসলে হিস্টোরি অফ ভাইরোলজি অনেক বড় আসলে হিস্টোরি আছে। তো আমাদের ভাইরোলজির হিস্টোরিটি শুরু হলো এই 1796 সম্ভবত, 1796 সালে। তখন তোমরা জানো যে মানুষের গুটি বসন্ত ছিল আর কি, স্মল পক্স। সেই স্মল পক্স এর এগেইনস্টে একটি ভ্যাকসিন প্রোডাকশন করা হয়েছিল। সেই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছিল কাউপক্স ভাইরাস দিয়ে। এই কাউপক্স ভাইরাস দিয়ে একটি ভ্যাকসিন প্রোডাকশন করা হয়েছিল, যেটি স্মল পক্স কে নিয়ন্ত্রণ করত। আমি তোমাদের সঙ্গে কিছু ডেডলি ডিজিজের কথা বললাম, এর মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট ডিজিজ হলো এই স্মল পক্স। তোমরা নাম শুনে থাকবা যে গুটি বসন্ত। এক সময় গুটি বসন্তে লক্ষ লক্ষ লোক মারা গেছে, যেহেতু এর কোনো চিকিৎসা ছিল না, কোনো ভ্যাকসিন ছিল না, তখন লক্ষ লক্ষ লোক এই গুটি বসন্তে মারা গেছে। যাই হোক, সৃষ্টিকর্তার অশেষ রহমতে এটার এখন ভ্যাকসিন আছে এবং গুটি বসন্ত বর্তমানে পৃথিবী থেকে ইরাডিকেট করা সম্ভব হয়েছে, অর্থাৎ সমূলে বিনাশ করা হয়েছে। এছাড়া 1885 সালে রেবিসের ভ্যাকসিন আবিষ্কার হয়। রেবিসের ভ্যাকসিন আবিষ্কার হয়। এছাড়া হলো 1892 সালে আমরা যেটা টোবাকো মোজাইক ভাইরাস বলি, এই টোবাকো মোজাইক ভাইরাস আইভানোভস্কি, এটি 1892 সালে ইনি প্রাথমিকভাবে শুরু করেন এর উপর কাজ। এরপরে বেইজেরিং, মার্টিনাস বেইজেরিং, ইনি 1998 সালে এর উপরে কাজ করেন এবং এখন পর্যন্ত প্রায় 6000 ভাইরাসের স্পেসিস আমাদের জানা। তো ভাইরোলজির হিস্টোরিটি তোমাদের একটা ওয়ার্ড ফাইল দিব। এই ওয়ার্ড ফাইলে এই ভাইরোলজির হিস্টোরিটা পুরোটা আমি তোমাদের দেখাবো। হয়তো একটু পরে এটাই পাওয়ার পয়েন্ট ফাইলটা শেষ করে হয়তো হিস্টোরিটা তোমাদের বলবো। আর আপনি সবাইকে একটু মিউট করে দেন তো স্যার, শুনতে সমস্যা হচ্ছে। আমি মিউট করে দিব। আচ্ছা, হ্যাঁ, কিছু কথা শোনা যাচ্ছে ওই দিক থেকে। আচ্ছা, দেখি। স্যারের কাছে গল্প। আর এর আগত আরিফুজ্জামান মাইকটা মিউট করে। আচ্ছা, তোমরা নিজেরা তোমাদের ডিভাইস থেকে নিজেরা, কারণ আমি মিউট করতে গেলে ইন্ডিভিজুয়ালি সবাইকেই মনে হয় আলাদা আলাদা ভাবে আমাকে নক করতে হচ্ছে। তো তোমাদের ডিভাইস থেকে তোমরা নিজেরাই একটু মিউট হয়ে থাকো। হ্যাঁ, ঠিক আছে। শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাও? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আমাদের হলো দুই একটা ডেফিনিশন আমরা প্রাথমিকভাবে জানবো যে হোয়াট ইজ ভাইরাস,
তো ভাইরাস শব্দটি আসলে এটি সিঙ্গুলার, প্লুরাল হলো ভাইরাসেস। আমরা যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়াম হলো সিঙ্গুলার এবং প্লুরাল হলো ব্যাকটেরিয়া, যার কারণে আমরাও এখানে স্টাডি করার সময় আসলে ভাইরাস না বলে অনেক ক্ষেত্রে আমরা ভাইরাসেস বলি, এই জন্য যে আসলে পৃথিবীতে একটা ভাইরাস নাই, অনেকগুলো ভাইরাস আছে, যার কারণে আমরা সাধারণত ভাইরাসের শব্দটি ব্যবহার করে থাকি। তো এর ডেফিনিশন আমরা যেভাবে বলে থাকি আর কি, ভাইরাসেস আর অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট submicroscopic infectious agent that replicates only inside living susceptible cells of an organism। এখানে এই ডেফিনিশনের মধ্যে কিছু কথা আছে, সেটা তোমরা অবশ্যই বুঝবা যে এরা হলো অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, অর্থাৎ এদেরকে অবশ্যই সেলের ভিতরে বসবাস করতে হবে, এবং সাব মাইক্রোস্কোপিক ইন সাইজ, অর্থাৎ সাইজে মাইক্রোস্কোপিক সাইজের নিচে, অর্থাৎ অর্ডিনারি লাইট মাইক্রোস্কোপে যে সাইজ আমরা দেখতে পাই তার চেয়ে ছোট সাইজের। তো এইটা তোমরা জানো কিনা আমি জানি না, যে মাইক্রোস্কোপ আমরা যেসব অর্ডিনারি লাইট মাইক্রোস্কোপ যেগুলো দিয়ে তোমরা ব্যাকটেরিয়া দেখেছো, সেগুলোতে কত সাইজ পর্যন্ত দেখা যায় তোমরা কি জানো? কেউ আমাকে উত্তর দিতে পারবা? জি স্যার, 1000 পর্যন্ত দেখা যায়, 1000 করে দেখা যায়। 1000 গুণ বড় করে আমরা দেখি, বাট আমি বলছি 1000 গুণ বড় করে দেখা সাইজ যায়। পর্যন্ত আমরা দেখতে পাই। স্যার 0.1 মাইক্রন। না না না, এটা হলো আমাদের অর্ডিনারি লাইট মাইক্রোস্কোপের হলো লোয়েস্ট যে সীমা আর কি, সেটি হলো 0.25 মাইক্রন। 0.25 মাইক্রন অর্থাৎ এইটা 1 মাইক্রনের 4 ভাগের 1 ভাগ, বুঝতে পারছো? 1 মাইক্রনের 4 ভাগে, অর্থাৎ 0.25 মাইক্রন হলো সর্বছোট যে সাইজ, সেটি আমরা দেখতে পাই। এখন 0.25 মাইক্রন মানে যদি তোমরা এটা ন্যানোমিটারে হিসেব করো তাহলে 250 ন্যানোমিটার। বুঝছো আমার কথা? বুঝছো আমার কথা? বুঝছো কেউ? জি স্যার। হ্যাঁ, 0.25 অর্থাৎ 0.25 মাইক্রন সাইজ আমরা দেখতে পাই। তো ভাইরাস গুলো, মোস্ট অফ দি ভাইরাস হলো 0.25 মাইক্রনের নিচে, অর্থাৎ সবচেয়ে ছোট যে ভাইরাস সেটি হলো 15 ন্যানোমিটার। তোমরা জানবা পিকর্না ভিরিডি, এবং এটা তোমরা নাম শুনবা হলো ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা খুরা রোগ বলে থাকে। এই খুরা রোগের যে জীবাণুটি সেটি হলো 15 ন্যানোমিটার সাইজের। এখান থেকে আমাদের ভাইরাসের সাইজ শুরু, যদিও আসলে 250 ন্যানোমিটারের চেয়েও বড় সাইজের ভাইরাস আছে, দুই একটা নাম তোমাদের মনে রাখতে হবে। তার মধ্যে একটি হলো পক্স ভাইরাস, যেটির সাইজ হলো 450 ন্যানোমিটারের কাছাকাছি, এবং এবোলা নামে যে ভাইরাসটি আছে এর সাইজ হলো 750 ন্যানোমিটারের মতো, 750 ন্যানোমিটারের মতো। তবে এগুলা হলো এক্সেপশনাল, তবে অধিকাংশ ভাইরাসের সাইজ হলো 250 ন্যানোমিটারের ছোট, অর্থাৎ 0.25 মাইক্রনের চেয়ে ছোট। আচ্ছা, এরপরে আমরা যে কথাটি বলছি, রেপ্লিকেটস অনলি ইনসাইড দি লিভিং সাসেপ্টেবল সেলস, অর্থাৎ ভাইরাস মাল্টিপ্লিকেশনের জন্য অবশ্যই লিভিং সেলের মধ্যে তাকে ঢুকতে হবে, তাছাড়া সে মাল্টিপ্লাই করতে পারবে না। তোমরা ব্যাকটেরিয়া দেখবা যে কালচার মিডিয়াতে দিলে সে মাল্টিপ্লাই করতে পারে, অর্থাৎ কিছু পাউডারের মধ্যে দিলেই পাউডারটাকে আমরা সেমি সলিড ফর্মে নিয়ে ওর মধ্যে কালচার দিলে সে কালচার গ্রো করে, কিন্তু ভাইরাস এভাবে গ্রো করানো সম্ভব নয়। ভাইরাসে কে অবশ্যই লিভিং সেলের মধ্য দিলে তবেই সে ভাইরাস গ্রো করতে পারবে। ভাইরাস ইনভেড লিভিং সেলস and use their machineries for their protein synthesis, energy production and replication। ভাইরাস এই লিভিং সেলের মধ্যে এরা কিভাবে রেপ্লিকেশন করে, রেপ্লিকেশন করার জন্য কিছু তাদের হলো মেশিনারিজ এর প্রয়োজন হয়। এই মেশিনারিজ গুলো ভাইরাসের নিজের নাই, এটি হলো ভাইরাসের সবচেয়ে বড় সমস্যা। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন এর মাইটোকন্ড্রিয়া আছে, এর রাইবোজোম আছে, হ্যাঁ, এর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। তো ভাইরাসের ক্ষেত্রে যেটি,
যে ভাইরাসের স্ট্রাকচারটা তোমাদের একটু পরেই আমি দেখাবো। সেখানে মাত্র নিউক্লিক অ্যাসিড আছে এবং একটা প্রোটিন স্ট্রাকচার আছে, ঠিক আছে? প্রোটিন কোট বলে আর কি, নিউক্লিক অ্যাসিডটা কভার করা থাকে প্রোটিন কোট দিয়ে। এই দুটো স্ট্রাকচার দিয়েই ভাইরাস গঠিত। কাজেই ভাইরাসের যদি এনার্জি প্রোডাকশনের প্রয়োজন হয়, ভাইরাসের যদি প্রোটিন সিনথেসিসের প্রয়োজন হয়, তখন কিন্তু তার এই যেমন হলো রাইবোজোম, এটি প্রোটিন সিনথেসিসে হেল্প করে থাকে। তো এই স্ট্রাকচারাল ইউনিট গুলো ভাইরাসের নাই। তো এগুলো সে হোস্ট সেলের মধ্য থেকে গিয়ে হোস্ট সেলের কাছ থেকে নিয়ে থাকে। তো যার কারণে এদের রেপ্লিকেশন করার প্রয়োজনে এদেরকে অবশ্যই হোস্ট সেলের ভিতরে ঢুকতে হয়। তবে ভাইরাস আউটসাইড দি হোস্ট সেল সে সার্ভাইভ করতে পারে, সার্ভাইভ একটা লিমিটেড টাইম পর্যন্ত করতে পারে, তারপরে সে মারা যায়। কিন্তু রেপ্লিকেশনটা আউটসাইড দি লিভিং সেল করতে পারে না, ঠিক আছে? Viruses are made of either DNA or RNA as a genetic material surrounded by protective protein coat. এটাকে ক্যাপসিড বলা হয়। যেটা একটু আগেই বললাম যে শুধুমাত্র ডিএনএ এবং আরএনএ থাকে, যেগুলো বংশগতির বাহক হিসেবে আমরা বলে থাকি, এবং এটা একটি প্রোটিন কোড দ্বারা এই ডিএনএকে প্রোটেক্ট করা হয়ে থাকে। কখনো কখনো কোনো ভাইরাসের ক্ষেত্রে এই প্রোটিন কোটের বাইরে একটি এনভেলাপ থাকে, ঠিক আছে? সো এই এনভেলাপ কিন্তু সব ভাইরাসের ক্ষেত্রে কম্পালসরি নয়, কোনো ভাইরাসের এনভেলাপ আছে, কোনো ভাইরাসের নাই। আউটসাইড লিভিং সেলস দে আর মেটাবলিক্যালি ইনার্ট, তারা কিন্তু সেলের বাইরে ইনার্ট বলতে নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে। এবং ভাইরাস দে আর নট সেনসিটিভ টু অ্যান্টিবায়োটিক, এটিও ডেফিনিশনের মধ্যেই আমরা ইনক্লুড করি, কারণ এটা একটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ভাইরাসের। আমি ভাইরাস সম্পর্কে যেটুকু কথা বললাম এর ডেফিনেশনে, সেটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা? রেসপন্স করো একজন। বুঝতে পেরেছো? আচ্ছা, গুড। তো এখন ভাইরোলজি কি? ভাইরোলজি ইজ দি ব্রাঞ্চ অফ মাইক্রোবায়োলজি হুইচ ডিলস ভাইরাস কিভাবে রেপ্লিকেশন করে? হ্যাঁ, বলো। ভাইরাস কিভাবে দেহের বাইরে না ভিতরে রেপ্লিকেশন করে, মানে পয়েন্টটা বুঝতে পারেন, একটু বললে ভালো হয়। আচ্ছা, ভাইরাস রেপ্লিকেশন বলতে সংখ্যায় বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? রেপ্লিকেশন, আমরা ভাইরাসের রেপ্লিকেশন করব। ভাইরাসের রেপ্লিকেশন অনেক বড় একটি প্রক্রিয়া। ভাইরাসের রেপ্লিকেশনের 6টি স্টেপ আছে। সেটা অ্যাটাচমেন্ট টু দি হোস্ট সেল, পেনিট্রেশন অফ দি সেল মেমব্রেন, আনকোটিং উইদিন দি হোস্ট সেল, তারপর সিনথেসিস অফ ভাইরাল ডিএনএ এবং আরএনএ, সিনথেসিস অফ স্ট্রাকচারাল প্রোটিন, অ্যাসেম্বলি অ্যান্ড ম্যাচুরেশন, অ্যান্ড ফাইনালি রিলিজ ফ্রম দি হোস্ট সেল। এই ধরনের 6-7টি স্টেপ আছে। স্টেপ ফলো করে সে রেপ্লিকেশন গুলো করে থাকে। বুঝতে পারছো কথাটা? জি স্যার, বুঝতে পারছি। প্রশ্ন করেছিলে সে, শোনো যে ভাইরাসের যে প্রোটিন কোডটি আছে, এই প্রোটিন কোডটি হোস্ট সেলের মধ্যে সে সেল মেমব্রেনকে ভেদ করে এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় সেলের মধ্যে ঢুকে পড়ে। ঢুকে পড়ার পর সে তার প্রোটিন কোডটা আনকোড হয়ে যায়, অর্থাৎ এটা লাইসড হয়ে যায়, লাইসিস হয়ে যায়। তারপরে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো এক্সপোজ হয়ে যায়। এই জেনেটিক ম্যাটেরিয়াল গুলো হোস্ট সেলের মেশিনারি ব্যবহার করে তারা মাল্টিপ্লাই করে, অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়াল গুলো ডিএনএ এবং আরএনএ গুলো প্রথমে মাল্টিপ্লাই করা অনেক সংখ্যায় বৃদ্ধি পায়, এবং এই ডিএনএ এবং আরএনএ এর একটি অংশ প্রোটিন সিনথেসিস প্রক্রিয়া করে, অর্থাৎ এখানে ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সলেশন হয়, হয়ে প্রোটিন তৈরি হয়। এই প্রোটিন গুলাই আবার নিউক্লিক অ্যাসিড গুলোর চতুর্দিকে অ্যারেঞ্জড হয়ে আবার এই ভাইরাসের প্রোটিন কোড তৈরি হয়, পরে একটা কমপ্লিট ভাইরাস পার্টিকেল তৈরি হয়। পরবর্তীতে হোস্ট সেলের মেমব্রেনকে ভেদ করে তারা হোস্ট সেল থেকে বাইরে বেরিয়ে আসে। তো এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আমরা রেপ্লিকেশনেই একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা এটি আলোচনা করব। কি কিছুটা ধারণা পেয়েছো? জি স্যার, পাইছি। আচ্ছা, ঠিক আছে। স্যার, বলো। স্যার আমরা জানি ভাইরাস আর নট সেনসিটিভ টু অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, বাট সাম ডক্টরস প্রেসক্রাইব অ্যান্টিবায়োটিক ইন কেস অফ ভাইরাল ডিজিজ। হ্যাঁ, But why? গুড। হ্যাঁ, এটি আসলে এটিকে আমরা হলো
সাপোর্টিভ থেরাপি বলি, হ্যাঁ সাপোর্টিভ থেরাপি বলি। এটি আসলে এটা হলো যে ভাইরাসগুলো হোস্ট সেলের ক্ষতি সাধন করে, ঠিক আছে? ভাইরাসগুলো হোস্ট সেলের ক্ষতি সাধন করে। যেসব জায়গায় ক্ষতি সাধিত হয় সেই সব জায়গায় যেন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয় সেই জন্য, অর্থাৎ এখানে আমরা এটাকে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক গুলো দিয়ে থাকি। অর্থাৎ তোমরা শোনো, যদি পক্স হয় তোমরা জানো যে চিকেন পক্স হলে আমাদের চামড়াগুলোর ক্ষতি সাধিত হয়, সেই চামড়াগুলোতে যেন ব্যাকটেরিয়া ওই ক্ষতিকর মানে ক্ষতি হওয়া চামড়ার মধ্যে যেন ব্যাকটেরিয়া জন্মে সেখানে পচন ধরাতে না পারে, যার কারণে অ্যান্টিবায়োটিক দেই যেন ওই ভাইরাসের ক্ষতটা শুকিয়ে যায়। আমার কথা কি বুঝতে পেরেছো কিনা? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, অর্থাৎ ব্যাকটেরিয়া যেন ভাইরাস যেটুকু ক্ষতি করেছে ওখানে ব্যাকটেরিয়া যেন এটা আর অ্যাগ্রাভেট করতে না পারে, সেজন্য আমরা অ্যান্টিবায়োটিক দিই। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এটা হলো ফিজিক্যাল প্রপার্টিজ অফ ভাইরাসেস। আমরা ভাইরাসের শেপ গুলো সাধারণত স্ফেরিক্যাল থেকে ফিলামেন্টাস হয়ে থাকে। স্ফেরিক্যাল বলতে সাধারণত বলের মতো, আর ফিলামেন্ট বলতে সুতার মতো। এই বিভিন্ন শেপের ভাইরাস হতে পারে। ভাইরাসগুলোর সাইজ 15 থেকে 750 ন্যানোমিটার পর্যন্ত রেঞ্জ হয়ে থাকে। বিভিন্ন রেঞ্জের ভাইরাস আছে। মলিকুলার ওয়েটকে আমরা ডালটন দিয়ে মাপি। সেটা এক এক ভাইরাসের এক এক রকম মলিকুলার ওয়েট আছে। সেটা হলো 130 মিলিয়ন ডালটন পর্যন্ত এর মলিকুলার ওয়েট হতে পারে। তোমরা এই ভাইরাসের শেপ গুলো দেখো যে কোনোটা গোলাকার, কোনোটা বুলেট শেপ, কোনোটা হলো ইর মতো, কি বলবো T2 ব্যাকটেরিওফাজ তোমরা দেখেছো, হ্যাঁ। তারপর কিছু জিওমেট্রিক্যাল স্ট্রাকচারের মতো কিছু স্ট্রাকচার দেখতে পাও। কোনোটা হলো চাকার মতো দেখতে পাচ্ছ, আর কোনোটা রডের মতো দেখতে পাচ্ছ। এজন্য বিভিন্ন ভাইরাস হতে পারে। এখানেও কিছু ভাইরাসের শেপ দেওয়া আছে। তোমরা যদি ডান দিকে মাঝখানে দেখো, ডান দিকে মাঝখানেটা রেবিস ভাইরাস, এটা হলো বুলেট শেপ ভাইরাস বলি আমরা। আর বাম দিকে নিচে একটা দেখো এবোলা ভাইরাস, এটা ফিলামেন্টাস, ঠিক আছে। আর অন্য ভাইরাসগুলো যেমন আমাদের এখন করোনা ভাইরাস আছে, উপরের সারিতে দেখো মাঝখানে করোনা ভাইরাস গোলা, মানে এটা হলো চাকার মতো। তো এই আবার হলো বাম দিকের তুমি কলাম যদি দেখো মাঝখানে দেখো স্মল পক্স ভাইরাসের শেপ। অর্থাৎ এক একটা ভাইরাস এক এক ধরনের। ভাইরাসের স্ট্রাকচারে কি কি থাকে সেটা তোমাদের একটু আগে আমি বলার চেষ্টা করেছিলাম। এখানে ছবিটা দেখতে পাচ্ছ, মাঝখানে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছ সুতার মতো, এটি হলো জেনোমিক স্ট্রাকচার। এটা আইদার ডিএনএ অর আরএনএ। আর একটি হলো ষষ্ঠভুজ আকৃতির একটি স্ট্রাকচার তার বাইরেই দেখতে পাও, এটি হলো প্রোটিন কোট। নিউক্লিক অ্যাসিডের বাইরে প্রোটিন কোট। আর বাইরে বড় চাকার মতো যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ এটি হলো এনভেলাপ, ঠিক আছে। এনভেলাপের বাইরে আবার কিছু কিছু ওই যে এনভেলাপ প্রোটিন থাকে, এগুলো সারফেস প্রোটিন থাকে, বুঝতে পারছো? এই হলো এনভেলাপ। এই এনভেলাপটা কোনো ভাইরাসের থাকতে পারে, কোনো ভাইরাসের নাও থাকতে পারে। কাদের আছে কাদের নাই এটা আমরা পরবর্তীতে স্টাডি করব। আবারও সেই একই স্ট্রাকচার দেখানো হয়েছে। এখানে নিউক্লিক অ্যাসিড, রেড স্ট্রাকচারটা হলো নিউক্লিক অ্যাসিড। আর ষষ্ঠভুজ আকৃতির যে স্ট্রাকচারটা এটি হলো প্রোটিন কোড। আর বাইরে চাকার মতো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটি হলো কি এনভেলাপ। এনভেলাপ কোনো ভাইরাসের থাকতে পারে, নাও থাকতে পারে। কেমিক্যাল কম্পোজিশনের কথা বলা হয়েছে। কেমিক্যাল কম্পোজিশনে আমরা বলছি যে এর মধ্যে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড অথবা রাইবোনিউক্লিক অ্যাসিড থাকে অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল। এছাড়া এর মধ্যে প্রোটিন থাকে, কেমিক্যাল প্রোটিন। প্রোটিন গুলো হতে পারে স্ট্রাকচারাল প্রোটিন ইনক্লুডিং ক্যাপসিড প্রোটিন, ইন সাম কেসেস টেগুমেন্ট প্রোটিন। এছাড়া এনভেলাপ প্রোটিন সাচ অ্যাজ গ্লাইকোপ্রোটিন, ফিউশন প্রোটিন, ম্যাট্রিক্স প্রোটিন, এগুলো হলো এনভেলাপ প্রোটিন। এনভেলাপে যে প্রোটিন গুলো থাকে
এছাড়াও নন স্ট্রাকচারাল প্রোটিন আছে, প্রোটিনস দ্যাট আর নিডেড ফর ভিরিয়ন অ্যাসেম্বলি, অর্থাৎ এই ভাইরাসের যে পার্ট গুলো হোস্ট সেলের বিভিন্ন জায়গায় তৈরি হয় সেই পার্ট গুলোকে একত্রিত করার জন্য কিছু প্রোটিনের প্রয়োজন হয়, সেগুলোকে নন স্ট্রাকচারাল প্রোটিন বলে থাকি। এছাড়াও কিছু প্রোটিন আছে দ্যাট ফেসিলিটেট দি ভাইরাল টেক ওভার অফ হোস্ট সেল মেশিনারিজ, অর্থাৎ ভাইরাস হোস্ট সেলের যে মেশিনারিজ ব্যবহার করবে সেই ক্ষেত্রে কিছু প্রোটিন ভূমিকা রাখে, যেমন হলো এনজাইমস ইনভলভ ইন ভাইরাস রেপ্লিকেশন ইনক্লুডিং রেপ্লিকেজ নামে এক ধরনের এনজাইম থাকে, এনজাইম গুলো প্রোটিন ইন নেচার। এছাড়া পলিমারেজ এনজাইম থাকে যেটা হলো নিউক্লিক অ্যাসিডকে পলিমারাইজেশন করে। ট্রান্সক্রিপ্টেজ হলো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় হেল্প করে। এগুলোকে আমরা বলছি নন স্ট্রাকচারাল প্রোটিন। এছাড়াও সাম অফ হুইচ আর ইনকর্পোরেটেড ইন দি ভিরিয়ন, এছাড়াও ভিরিয়নের মধ্যে অর্থাৎ ভাইরাসের মধ্যে কমপ্লিট মেসিভ ভাইরাসের মধ্যে কিছু প্রোটিন থেকে যায়। এছাড়া এর মধ্যে কার্বোহাইড্রেট থাকে ভাইরাসের মধ্যে, এরা সাধারণত সাইড চেইন হিসেবে থাকে গ্লাইকোপ্রোটিনের সঙ্গে। গ্লাইকোপ্রোটিন অর্থাৎ প্রোটিন এবং কার্বোহাইড্রেট একই সঙ্গে যখন স্ট্রাকচার তৈরি করে সেগুলোকে গ্লাইকোপ্রোটিন বলি। এই গ্লাইকোপ্রোটিনের এই গ্লাইকো পার্টটি অর্থাৎ কার্বোহাইড্রেট পার্টটি এই কার্বোহাইড্রেট দ্বারা গঠিত হয়। এছাড়াও লিপিড থাকে, লিপিড সাধারণত হলো এনভেলাপে থাকে। তো এই অর্থাৎ প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড এবং নিউক্লিক অ্যাসিড এই 4 ধরনের কেমিক্যাল স্ট্রাকচার এই ভাইরাসের মধ্যে থাকে। কোনগুলো এনভেলাপ ভাইরাস কোনগুলো নন এনভেলাপ ভাইরাস এটা আমরা একটুখানি তখন বলতেছিলাম। এখানে কয়েকটি ফ্যামিলি আছে তোমরা দেখবা, বাম পাশের গুলো ডিএনএ ভাইরাসের ফ্যামিলি আর ডান পাশের গুলো আরএনএ ভাইরাসের ফ্যামিলি। ঠিক আছে, ডিএনএ এবং আরএনএ 2 ধরনের ভাইরাস আছে। অর্থাৎ একটা কথা তোমাদের হয়তো তখন বলতে ভুলে গেছি, সাধারণত হলো ইউক্যারিওটিক সেলের মধ্যে ইভেন প্রোক্যারিওটিক সেলের মধ্যেও ডিএনএ এবং আরএনএ 2 ধরনের নিউক্লিক অ্যাসিড একই সঙ্গে থাকে, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে আইদার ডিএনএ থাকে অর আরএনএ থাকে, অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ডিএনএ থাকবে শুধু অথবা আরএনএ থাকবে। এটা হলো ভাইরাসের একটি ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ 2 ধরনের নিউক্লিক অ্যাসিড একই সঙ্গে থাকে না। তো যারা ডিএনএ কন্টেইন করে তাদেরকে ডিএনএ ভাইরাস বলি, আর যেসব ভাইরাস আরএনএ কন্টেইন করে তাদেরকে আরএনএ ভাইরাস বলা হয়। এই ডিএনএ ভাইরাসের ফ্যামিলি গুলোর মধ্যে কারো এনভেলাপ আছে, কারো এনভেলাপ নাই। যাদের এনভেলাপ আছে তার মধ্যে একটা ফ্যামিলির নাম হলো পক্স ভিরিডি, আরেকটি হারপিস ভিরিডি, আরেকটি আসফা ভিরিডি, আরেকটি হলো ইরিডো ভিরিডি। আর যাদের এনভেলাপ নাই তাদের মধ্যে আছে অ্যাডেনোভিরিডি, প্যাপোভাভিরিডি, পারভোভিরিডি, সার্কোভিরিডি এবং হেপাটনাভিরিডি। আরএনএ ভাইরাসের ফ্যামিলি গুলোর মধ্যে যাদের এনভেলাপ আছে তার মধ্যে আছে প্যারামিক্সোভিরিডি, র‍্যাপডোভিরিডি, ফাইলোভিরিডি, বর্নাভিরিডি, অর্থোমিক্সোভিরিডি, বুনিয়াভিরিডি, অ্যারেনাভিরিডি, করোনাভিরিডি, আর্টারিভিরিডি, টোগাভিরিডি, ফ্লাভিভিরিডি এবং রেট্রোভিরিডি। আর যাদের এনভেলাপ নাই তার মধ্যে আছে পিকর্নাভিরিডি, অ্যাস্ট্রোভিরিডি, কেলিসিভিরিডি, রিওভিরিডি এবং বিনাভিরিডি। আচ্ছা, এই আমার পাওয়ার পয়েন্ট স্লাইডে আজকে আর এখান থেকে আর তেমন কিছু আমি আসলে তোমাদেরকে আমি দেখাবো না। একটা ওয়ার্ড ফাইল তোমাদের একটু দেখাতে চাচ্ছি যেখানে হিস্টোরি অফ ভাইরাস আছে আর কি। ঠিক আছে, ওয়ার্ড ফাইলটা কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। আচ্ছা, গুড। আচ্ছা দেখো, সাম মাইলস্টোনস ইন দি হিস্টোরি অফ ভাইরোলজি। যেমন আমি যেটি বলছিলাম যে স্মল পক্স বা গুটি বসন্তের টিকা হলো 1796 সালে এডওয়ার্ড জেনার ইনি আবিষ্কার করেন। এটা হলো ভাইরোলজির হিস্টোরি শুরু সেখান থেকে।
অর্থাৎ 1796 সাল থেকে। লুই পাস্তুরের তোমরা নাম শুনবা, উনি 1885 সালে হলো রেবিসের ভ্যাকসিন তৈরি করেন। 1892 সালে আইভানোভস্কি এবং বেইজেরিং মিলে টোবাকো মোজাইক ভাইরাসকে ফিল্টার করেন। 1898 সালে লোফলার এন্ড ফ্রোস এনারা যে কাজটি করেন সেটি হলো আলট্রা ফিল্ট্রেশন অফ ফুড অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস। সানারেলি 1898 সালে মিগজোমা ভাইরাস আবিষ্কার করেন। এগুলো ভাইরাসগুলোর নাম তোমরা আস্তে আস্তে জানবা। এইভাবে অনেকগুলো হিস্টোরি আছে, হিস্টোরিগুলো আমাদেরকে একবার দুইবার চোখ বুলাতে হবে। এই জন্যই হবে যে আমাদের অতীত ইতিহাস জানতে হবে আর কি। আমরা যদি ইতিহাসকে ভুলে যাই তাহলে কি আমরা আমাদের অস্তিত্বকেই ভুলে যাব। অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট, অ্যাজ এ ভাইরোলজিস্ট আমাদেরকে আমাদের অস্তিত্ব সম্পর্কে তোমরা ইয়েলো ফিভারের নাম শুনে থাকবা। এটি 1900 সালে ইয়েলো ফিভার, হ্যাঁ, ভাইরাস এটি এবং এর ট্রান্সমিশন এটা আমরা জানতে পারি। রেবিস ভাইরাসের ডিসকভারিটি হয় 1903 সালে, অথচ ভ্যাকসিন কিন্তু আগেই তৈরি হয়েছে। কিন্তু এই যে ভাইরাস এর যে স্ট্রাকচার এটি হলো আবিষ্কার হয় 1903 সালে। ডেঙ্গু যে ভাইরাসটি আমরা এখন আমাদের দেশে আমরা মোকাবেলা করছি, এটি 1907 সালে এটি আবিষ্কার হয়। 1909 সালে হলো পোলিও ভাইরাস, যে পোলিও ভাইরাস আমরা আসলে এখন অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছি। এরকম মিজেলস আছে, মিজেলস হলো 1911 সালে। 1918 সালে যেটা ওই যে আমরা স্প্যানিশ ফ্লুর কথা বললাম সেটি 1918 সালের ঘটনা, তখন এটি আবিষ্কার হয়। ঠিক আছে, এইরকম অনেকগুলো জানা অজানা ভাইরাস আছে, তোমরা এগুলো একটু দেখে নিবা। ঠিক আছে, এবং এই ডিসকভারি লিস্টে আমাদের একদম 2005 সাল পর্যন্ত যতগুলো আমাদের আবিষ্কার হয়েছে, 2005 সাল পর্যন্ত 2015 পর্যন্ত যতগুলো আবিষ্কার হয়েছে, যেমন এই যে জিকা ভাইরাস, ঠিক আছে। তার আগে 2014 সালে হইলো এই যে এবোলা আসলে এটা আমাদের মানে আমাদের কনসার্নে 2014 সাল থেকে এটা ব্যাপকভাবে ক্ষতি সাধন করছে, এবং এটা হলো এর উপরে কনসেন্ট্রেশন দেওয়া হয়েছে 2014 সালে। এবং জিকা ভাইরাস তোমরা কিছুদিন আগে নাম শুনেছো, যেটি বিশেষ করে প্রেগন্যান্ট মাদারদের অনেক ক্ষতি সাধন করে, সেটা 2015 সালে এর ডিসকভারি হয়। তো এই ডিসকভারি হিস্টোরি গুলো একটু দেখে নিবা, দেখে নিলে ভাইরোলজির হিস্টোরি সম্পর্কে তোমাদের কিছু ধারণা হবে। যেমন এবোলা ভাইরাস, এটা 2005 সালে হলো আমাদের এর ডিসকভারি 2005 সালে, এবং এপিডেমিক কন্ডিশনটা হলো 2014 সাল থেকে আমরা এটা মারাত্মকভাবে দেখতে পাচ্ছি। স্যার, আমাদের এই হিস্ট্রিটা কি হচ্ছে থিওরির জন্য একেবারে মানে মুখস্থ থিওরির করে জন্য একেবারে প্রযোজ্য কোথায় আমি জানি না, এক্সামিনেশন সিস্টেমটা কিভাবে হবে। অবশ্যই এটা থিওরির জন্যই প্রযোজ্য, যে এইটা থিওরি এবং প্র্যাকটিক্যালে হয় কি, আমরা প্র্যাকটিক্যালে অনেক সময় থিওরির জিনিস জিজ্ঞাসা করি। এখন থিওরির যদি কিছু বেসিক জিনিস তোমাদের না থাকে মনে, তখন কিন্তু আমাদের যারা এক্সামিনার তাদের একটুখানি মন খারাপ হয়ে যায় যে এরা বেসিক জিনিসগুলো কেন জানে না। তো যার কারণে এটা 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 তোমাদের একটু দেখতে হবে, এই জন্য যে যদি আমরা হলো কুইজ নেই অনলাইনে, তাহলে কিন্তু এই হিস্টোরি থেকেও দুই একটা প্রশ্ন আসলে করা হয়, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, যার কারণে হিস্টোরিটা একবার দেখে নিবা। তো আজকে আসলে আর যদিও সময় আমি আসলে করেছিলাম মনে হয় 4টা পর্যন্ত, তো আমি আর আমার পক্ষ থেকে আজকে আর কোনো ডেলিভারি দিচ্ছি না। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। স্যার, এই ফাইলগুলো আমরা হচ্ছে কিভাবে পাবো স্যার? আচ্ছা, এই ওয়ার্ড ফাইল তোমাদের দিয়ে দিব,
জি স্যার। আর পাওয়ার পয়েন্ট ফাইলটাও তোমার মেইলে দিয়ে দিব, তুমি শেয়ার করে নিও। হ্যাঁ, জি স্যার। হুম, হুম। ভাইরোলজি বইয়ের নাম বলে ভালো হতো। বলো। কিছু বইয়ের নাম বললে ভালো হতো স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, বইয়ের নাম, বইয়ের রাইটার নাম স্যার। বইয়ের নাম, হ্যাঁ বইয়ের নাম তোমরা একটা একটা প্রশ্ন ছিল স্যার। টেক্সট বুক একটুখানি দেখে নিবা। ভেটেরিনারি ভাইরোলজি লিখে নাও। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, আমরা যদি মানে ভেটেরিনারি ভাইরোলজি ভাইরাস স্যার, রাইটার রাইটার ভাইরোলজি। স্যার রাইটার নেম, রাইটার নেম বলছি মারফি, MURPHY, মারফি লিখছ। জি স্যার। মারফি গিবস, GIBBS, গিবস স্যার স্পেলিংটা লিখছ। গিবস। এছাড়াও আরো রাইটার আছে, স্টুডার্ট, STUDDERT, স্টুডার্ট। ওকে স্যার। হ্যাঁ, এই মারফি এবং জামা। গিবসের, হ্যাঁ বলো বলো। মারফি এবং গিবসের ক্লাস এখন শেষ, ভাইরোলজি। এখন স্যার বইয়ের নাম বলতো। হ্যাঁ হ্যাঁ, আর কিছু শুনে আসছি, বইতে আসছি, খাতাতে আসছি। তোমার কথা বুঝতে পারি নাই। আসবো আসবো, লুডো বই লুডো এখন মহিলা তো হারিয়ে নাই। হুম, স্যার হ্যাঁ বল বলো। পড়ালেন তার একটু শেষবারের হ্যাঁ? মতো বললে ভালো হয়। হ্যাঁ, মানে বুঝি আজকে নাই। কি পড়ালেন সেটা একটু বললে ভালো হয় আবার। না, আর একটু জোরে বলো, তোমার কথাটাই আমি বুঝতে পারি নাই। স্যার ক্লাসের সামারিটা বলতে বলতেছে আর কি স্যার। ও সামারিটা, আমরা কি জি স্যার। স্টাডি করলাম জি তাই তো? জি স্যার। আচ্ছা, আমরা আসলে সামারি খুব সংক্ষেপে আমরা স্টাডি করেছি। সেটি হলো আমরা হিস্টোরি অফ ভাইরোলজি জানার চেষ্টা করেছি, যে আসলে আমাদের ইতিহাস জানতে হয়, ভাইরোলজির হিস্টোরি। আর আগে যেটি বলবো যে আসলে ভাইরোলজি আমাদের ডিপার্টমেন্টে যতগুলো সাবজেক্ট আমরা স্টাডি করে থাকি তার মধ্যে ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট, এবং আমরা এই ইভেন থার্ড ইয়ারে যতগুলো সাবজেক্ট আমরা স্টাডি করে থাকি 3-1-এ ভাইরোলজি ইম্পর্টেন্ট। এই জন্য ইম্পর্টেন্ট যে ভাইরোলজি, আমি বলছি যে যতগুলো ডেডলি ডিজিজ আমরা জেনেছি সেগুলো সাধারণত ভাইরাস দিয়ে হয়ে থাকে, যার কারণে ভাইরোলজি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটি একটি বিষয়, আমি এর গুরুত্ব, সাবজেক্টের গুরুত্বটা বলার চেষ্টা করলাম। এরপরে আমরা হিস্টোরি দেখার চেষ্টা করেছি যে আমাদের ভাইরোলজির হিস্টোরিটি হলো 1796 সালে এডওয়ার্ড জেনার, উনি গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন, সেখান থেকে আমাদের ভাইরোলজির। এবং এরপর এই ভাইরাস কি এবং ভাইরোলজি কি সেই সম্পর্কে আমরা ধারণা পাওয়ার চেষ্টা করেছি। তো ভাইরাস আমরা বলেছি যে এটা হলো অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, অর্থাৎ এদেরকে সার্ভাইভ করতে হলে, এদেরকে মাল্টিপ্লাই করতে হলে অবশ্যই সেলের মধ্যে এদেরকে ঢুকতে হবে। অর্থাৎ আমাদের নন লিভিং এনভায়রনমেন্টে এরা মাল্টিপ্লাই করতে পারে না। সার্ভাইভ কিছু সময়ের জন্য করতে পারে, তবে এরা মাল্টিপ্লাই করতে পারে না। এরা সাব মাইক্রোস্কোপিক ইন সাইজ, অর্থাৎ সাইজে এরা হলো মাইক্রোস্কোপিক সাইজের চেয়ে ছোট। এরা হলো 250 ন্যানোমিটারের চেয়ে, অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ভাইরাস 250 ন্যানোমিটারের চেয়ে ছোট। ঠিক আছে। এছাড়া আমরা বলেছি এরা হলো আইদার ডিএনএ অর আরএনএ কন্টেইন করে। এরা হলো হোস্ট সেলের মধ্যে তাদের মেশিনারি গুলো ব্যবহার করে তারা রেপ্লিকেশন করে, তাদের প্রোটিন সিনথেসিস, এনার্জি প্রোডাকশন এবং রেপ্লিকেশনের জন্য যা যা দরকার সেগুলো হলো হোস্ট সেল থেকে নেয়, কারণ এদের নিজেদের শরীরে এই মেশিনারিজ গুলো নাই। সেটা হলো রাইবোজোম বলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো, মাইটোকন্ড্রিয়া বলো, এই ধরনের স্ট্রাকচার গুলো নাই। এর স্ট্রাকচারে যে জিনিসটি আছে সেটি মাত্র নিউক্লিক অ্যাসিডের একটি স্ট্র্যান্ড বা দুটো স্ট্র্যান্ড থাকে, আর এই নিউক্লিক অ্যাসিডটা কভার করা থাকে হলো প্রোটিন কোড দিয়ে। এই হলো এর স্ট্রাকচার।
ঠিক আছে। এছাড়া আমরা যেটি বলেছি যে এরা নট সেনসিটিভ টু অ্যান্টিবায়োটিক, এদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যায় না, এরা অ্যান্টিবায়োটিকের সেনসিটিভ নয়। কি কারণে নয় সেটি একটু আগেও আমরা আলোচনা করেছি। আর ফিজিক্যাল স্ট্রাকচার আমরা আলোচনা করেছি এবং কেমিক্যাল স্ট্রাকচার। ফিজিক্যাল স্ট্রাকচারে আমরা সেই একই কথাই বলবো যে এর কোরে থাকে হলো ডিএনএ অথবা আরএনএ এবং এটি প্রোটিন কোড দিয়ে কভার করা থাকে এবং কোন কোন ক্ষেত্রে একটি এডিশনাল কভারিং থাকে, সেটাকে বলা হয় এনভেলাপ। এনভেলাপ কোনো ভাইরাসের থাকতে পারে, নাও থাকতে পারে। আর কেমিক্যাল কম্পোজিশনের কথা বলছি, কেমিক্যাল কম্পোজিশনে এদের নিউক্লিক অ্যাসিড থাকবে এবং প্রোটিন থাকবে। প্রোটিনগুলো স্ট্রাকচারাল প্রোটিন হতে পারে অথবা এরা নন স্ট্রাকচারাল প্রোটিন হতে পারে। স্ট্রাকচারাল প্রোটিন অর্থাৎ ওর শরীর গঠনে যে প্রোটিনটা লাগে, আর নন স্ট্রাকচারাল প্রোটিনগুলো যেগুলো সাধারণত এনজাইম হিসেবে কাজ করে, আইদার এর রেপ্লিকেশনে সহায়তা করে আর অ্যাসেম্বলিতে সহায়তা করে, সেগুলো হলো নন স্ট্রাকচারাল প্রোটিন। যেমন হলো রেপ্লিকেজেস, পলিমারেজেস, ঠিক আছে, ট্রান্সক্রিপ্টেজেস ইত্যাদি এনজাইম গুলো থাকে। এছাড়া এর 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 শরীরে কিছু কার্বোহাইড্রেট পাওয়া যায় যেটা গ্লাইকোপ্রোটিন হিসেবে থাকে। এছাড়া এর শরীরে কিছু লিপিড পাওয়া যায় যেগুলো এনভেলাপের মধ্যে থাকে। এই হলো এর কেমিক্যাল নেচার। আমরা এগুলোই মূলত আলোচনা করেছি আজকে, এবং কোনগুলো এনভেলাপ ভাইরাস কোনগুলো নন এনভেলাপ ভাইরাস সেগুলো নিয়ে একটু কথা বলেছি। এই আজকের আলোচনা ছিল এর মধ্যেই সীমাবদ্ধ। আর কিছু বলবা? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ নিশ্চয়ই। স্যার মাইক্রোস্কোপ দিয়ে যদি ভাইরাস দেখা কি সম্ভব? মাইক্রোস্কোপ দিয়ে ভাইরাস দেখা সম্ভব, ভাইরাস দেখা সম্ভব। যেমন হইলো আমি বললাম এবোলা ভাইরাস, মাইক্রোস্কোপ দিয়েই তো আমরা ভাইরাস দেখি, তবে যে মাইক্রোস্কোপ দিয়ে দেখি সেগুলো হলো ইলেকট্রন মাইক্রোস্কোপ। অর্ডিনারি লাইট মাইক্রোস্কোপ যেগুলো দিয়ে তোমরা ব্যাকটেরিয়া দেখে থাকো সেগুলো দিয়ে দেখা যায় না। তবে কিছু কিছু ভাইরাস আছে যাদের সাইজ হইলো 250 ন্যানোমিটারের বেশি, অর্থাৎ 0.25 মাইক্রনের চেয়ে বড়, তাদেরকে দেখা যেতে পারে। তার মধ্যে এবোলা ভাইরাস একটি। আর তার মানে 250 মাইক্রনের বেশি হলে তাহলে আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারবো। 250 মাইক্রনের বেশি হলে দেখা যেতে পারে, দেখা যেতে পারে। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার আপনি বলছেন ভাইরাস নন সেনসিটিভ টু অ্যান্টিবায়োটিক্স, স্যার এই জায়গাটা বুঝি নাই। ও এটা বুঝো না? একটু আগেও যে বললাম যে ভাইরাসকে মানে নট সেনসিটিভ বলতে অর্থাৎ এই অ্যান্টিবায়োটিক দিয়ে ভাইরাসের চিকিৎসা, অর্থাৎ ভাইরাসকে কিল করতে পারি না। অর্থাৎ সেনসিটিভ নয় বলতে আমরা যেটি বোঝাতে চেয়েছি যে অ্যান্টিবায়োটিক গুলো ভাইরাসের উপরে কাজ করে না, সেটাই আর কি। কেন করে না স্যার এটাই বুঝতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অ্যান্টিবায়োটিক গুলো ভাইরাসের উপরে কাজ করে না। তবে অ্যান্টিভাইরাল কিছু কেমোথেরাপিউটিক এজেন্ট আছে, কিছু ড্রাগ আবিষ্কার বাই দিস টাইম হয়েছে, সেগুলো আমরা আলাদা করে পড়বো আর কি। তোমরা দুই একটা নাম শুনে থাকবা, রিমান্টিডিন, রিভাভিরিন ইত্যাদি কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ কিছু বাই দিস টাইম আবিষ্কৃত হয়েছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। তবে অ্যান্টিবায়োটিক হিসেবে যেটা আমরা ব্যবহার করি সেটি সাধারণত ভাইরাসের উপর। স্যার আপনি বলেছিলেন যে it can be used for supportive care for some cases এই জায়গায় সাপোর্টিভ ট্রিটমেন্ট বলতে এটা হলো যে এই কথাটা এভাবে আসছে যে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাইরাস দ্বারা ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রেও হলো অ্যান্টিবায়োটিক দেয় ডাক্তারেরা। সেটার কারণ হলো যে ভাইরাস যে ক্ষতিটুকু শরীরে সাধন করেছে সেই ক্ষত জায়গায় যেন ব্যাকটেরিয়া ইনফেকশন করতে না পারে। যেমন একটা উদাহরণ দিয়েছি, যেমন আমাদের যে পক্স হয়, পক্স হলে স্কিন সারফেসের ক্ষতি হয়। এছাড়া তোমরা জানবা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা খুরা রোগ আছে, তোমরা দেখবা মুখে ঘা হয়ে যায়, পায়ের খুরায় ঘা হয়ে যায়। এই সব ঘা গুলো ভাইরাস করে, কিন্তু এই ঘা গুলোতে আর যেন পচন না ধরে, যেন ব্যাকটেরিয়া জন্মায় সেখানে কোনো ক্ষতি সাধন না করে, সেই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। আর স্যার লাস্টলি যেগুলো দেখলাম স্যার ডিসকভার করা হয়েছে যেগুলো যে সালে, প্রায় স্যার 100+ সাল দিয়ে আছে। তো এখান থেকে আমরা স্যার বেছে বেছে কিছু করতে পারি না? আচ্ছা হ্যাঁ, বেছে বেছে পড়বা, যেগুলোর নাম তোমাদের কাছে পরিচিত ওগুলোই পড়বা।
ধন্যবাদ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ নিশ্চয়ই। স্যার ভাইরাসের যে মাল্টিপ্লিকেশন এটা কোন প্রক্রিয়ায় হয়? যেমন ব্যাকটেরিয়ার একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা এরকম করে হয় কি, নাকি একটা থেকে একবারে অনেকগুলো হয় স্যার? একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এটাকে আমরা বাইনারি ফিশন বলে থাকি। ঠিক আছে? জি স্যার। বাইনারি ফিশন প্রক্রিয়ায়। তো আমাদের ভাইরাসগুলোর রেপ্লিকেশন, আমরা ভাইরাসগুলোকে মাল্টিপ্লিকেশন প্রক্রিয়াটাকে আমরা রেপ্লিকেশন বলে থাকি। এটা একটা থেকে দুইটা হয় এরকমটা নয়, একটা থেকে একই সঙ্গে হলো অনেকগুলো, সেটার সংখ্যা আসলে স্পেসিফিক করা থাকে না। 500, 700, 1000, ইভেন লক্ষাধিকও হতে পারে একটি ভাইরাস থেকে একই সঙ্গে। স্যার একই সঙ্গে, রাইট, একই সঙ্গে। এবং এটা রেপ্লিকেশন এই জন্যই বলা হয় যে একটি ভাইরাস তার অসংখ্য রেপ্লিকা একই সঙ্গে তৈরি করে থাকে, অর্থাৎ হুবহু তার ভাইরাস, মূল ভাইরাসের মতোই অনেকগুলো ভাইরাস একই সঙ্গে একটি হোস্ট সেলের মধ্যে সে তৈরি করে থাকে। বুঝছি স্যার। স্যার স্যার মানে হিস্টোরিতে কি রিসেন্টলি আবিষ্কৃত কিছু ভাইরাস যেমন করোনা ভাইরাস, মার্স, হ্যাঁ হ্যাঁ, এগুলো ইনক্লুড করব? করোনা ভাইরাস কিন্তু রিসেন্টলি আবিষ্কার নয়, করোনা ভাইরাস কিন্তু 1969 সালে আবিষ্কৃত। তা ঠিক, কিন্তু নতুন যেটা স্ট্রেন, 7 এখন স্ট্রেন। হলো করোনা ভাইরাসের একটা স্পেসিস আমাদের এই মুহূর্তে ক্ষতি সাধন করতেছে। আমরা কিন্তু লাইভ স্টকে অনেকদিন ধরেই আমরা করোনা ভাইরাস আমরা স্টাডি করি। আমাদের পোল্ট্রিতে একটি ইম্পর্টেন্ট ভাইরাস আছে, এভিয়ান ইনফেকশাস ব্রঙ্কাইটিস। এটি আমরা ভাইরোলজিতে, আমাদের ভেটেরিনারি ভাইরোলজিতে আমরা অনেকদিন ধরে আমরা এটা স্টাডি করি, কারণ এটা আমাদের দেশে আছে, হ্যাঁ, এবং এটা ক্ষতি সাধন করে। কিন্তু এই করোনা ভাইরাস তো এটা নতুন নয়। শোনো, এই করোনা ভাইরাস আমাদের কিছুদিন আগে সার্স নাম শুনবা, তোমরা শুনছো কিনা, সার্স এবং মার্স, এশিয়ান কিছু কান্ট্রিতে সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম নামে একটি ডিজিজ, এটি সাউথ ইস্ট এশিয়াতে, বিশেষ করে ব্যাংকক, তারপর হলো সিঙ্গাপুর, তারপর হলো মালয়েশিয়া, এই জায়গাগুলোতে হলো সার্স, এটি সম্ভবত 2005 সালের দিকে, এবং 2015 সালের দিকে মার্স, এটা মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম আর কি, এটি হয়েছিল 2015 দিকে। তো এগুলো কিন্তু করোনা ভাইরাস, মানে করোনা ভাইরাসেরই এক একটা স্পেসিস ছিল। কাজেই এখন যেটি আমরা এই জন্য এটা নাম দিয়েছে কিন্তু কোভিড-19, অর্থাৎ করোনা ভাইরাস যেটা 19 সালে যেটা করেছে মানুষে, যার কারণে এর নাম দিয়েছে কোভিড-19। কাজে করোনা ভাইরাস নতুন কিছু নয় আসলে। আর কোনো কিছু? না স্যার। স্যার মনে হয় আর কারো কোনো আচ্ছা, না সমস্যা নাই, সামনের ক্লাসে আমরা যখন ক্লাস করব তখন আবারও যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে কোশ্চেন করতে পারবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, বিদায়। আচ্ছা, তোমাদের আগামীকাল আমাদের ক্লাস আছে।